ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে আজকে যে অতিথি শিল্পী রয়েছে, আজকে একটু তিনি অন্য ধরনের অনুষ্ঠান করবেন। পুজো আড্ডা মানে আমরা সাধারণত জানি গান বাজনা এবং গল্প, তবে এই গল্প আর এই গান বাজনার মধ্যে একটু অন্যরকম কিছু আমরা করতে চাইছি। এক কথায় বলা যেতে পারে গুঞ্জন এন্টারটেনমেন্টস অন্য কিছু করতে চাইছে। গুঞ্জন এন্টারটেনমেন্টস নিবেদিত নবমের আড্ডা চলছে। আমাদের সঙ্গে রয়েছে আজকের শিল্পী দেবতনু। দেবতনুকে স্বাগত জানাই। ধন্যবাদ, সকলকে নমস্কার। একদম, আমরাও তোমাকে শুভেচ্ছা জানালাম। মহানবমীর শুভেচ্ছা রইল তোমার সঙ্গে। সকলকে আমার তরফ থেকেও শুভেচ্ছা, অভিনন্দন। দেবতনুর সঙ্গে যারা মিউজিশিয়ানরা রয়েছেন তাদের পরিচয়টা আমি একটু পরে দেব। দেবতনুর কবিতার সঙ্গেই হোক নবমীর আরেক অধ্যায়ের আড্ডার পথ চলা। দেবতনু, কি শোনাচ্ছ? আজকে প্রথম কবিতা শিবেন। চলো আমরা শুনি। কবিতা শিবেন, লেখিকা দুর্গা বেরা। দুর্গোৎসবের প্যান্ডেল দেখে দেখে রেলপাড়ে শিবেন এন্ট্রি এক্সিট শেখে। কেউ প্রসাদ দেয় দই খই মেখে, কিছুটা মাখা খই শিবেন তুলে রাখে। তন্নি মায়ের তেমনি শুকালো ছেলে, হাড়গিলে বুক, বোতাম ছেঁড়া শার্টে, উস্কো চুল, মলিন চোখ, শুকনো ঠোঁটে মন যায়নি পাঠশালার পাঠে। ভরণ পোষণের শুলে, অভাবের মশগুলে, মা একা, বাবা ছিন্ন। পিতা স্বর্গ পিতা ধর্ম, তবু সে অন্ন বস্ত্রে জীবন যুদ্ধে ভিন্ন। বাবুদের ছেলের পুজোর সাজে বাজি পড়ায় কতক বেলুন হাতে, একের বেশি অধিক বেলুনে বাজির আগুনে কয়েকটি তার ফাটে। ঠিক করে শিবেন ছেঁড়া বেলুন কুড়িয়ে ফুটকুলি বানাবে নিজে। মনে মনে তাই ব্যস্ত শিবেন খালি পায়ে জীর্ণ শার্টে এদিক ওদিক খোঁজে। কুড়োতে কুড়োতে এ পাড়া ও পাড়া, সকাল থেকে দিন হলো সারা। ভাবল, মা খেয়েছি কি কিছু, বাবুদের বাড়ির কাজ হলো কি সারা। গত বছর পুজোর বোনাসে 1 সিলিন্ডারের ওভেন কিনেছিল মা। তার আগের বছর চৌকি মশারি, কাঠির মাদুর 1খানা। মা বলেছিল, মেঝেতে তোর জ্বর আসে খোকা, দেখবি আর ভুগবি না। তারও আগে ঘরের চালের বাঁশ আর টালি কিনেছিল 60খানা। পুজোয় শিবেনের জামা হয়, মায়ের শাড়ি হয় না কখনো। মায়ের পুজোতে নতুন শাড়িতে মাকে সে দেখেনি কখনো। হঠাৎ শিবেন শুনতে পেল বস্ত্র বিলোচ্ছে কোনো মণ্ডপে। সারা দিনের ক্লান্তি মুছে কেমন করে জল এলো যেন চোখে। জল জ্বলে চোখে 10-এর শিবেন তাক লাগিয়ে ছোটে। পাট ভাঙা শাড়ি পরাবে এবার গর্ভধারিণী মাকে। শিবেন দিয়েছে ছুট, 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 আরো ছুট। লাইন পেতে হবে, নইলে বদলে যাবে রুট। অবশেষে পেয়েছে লাইন, তবে কষা রয়েছে আইন। টিকিট যাদের তারাই দাঁড়াবে, বাকিরা বেলাইন। গুটিকত কমিটির দাদা বলে, এই চল চল ফোট। গন্ধ পেলেই চলে আসে যত রংহীন মরকট। হঠাৎ খেয়াল হলো সূর্য ডুবে গেল, সন্ধ্যা পেরিয়ে গেছে। বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। মাঝে চিন্তায় বসে, টিকিট জোগাড় করতে হবে, যেন মাখতে হবে রং। কত কাজ যেন বাকি থেকে গেছে, সাজা হয়নি সং। খিদে ভরা পেটে ঝিমন্ত দু চোখে পা জড়িয়ে আসে। তবু রেলগেটটা ক্রস করেই সে ছুটবে মায়ের কাছে। অনেক বছর পর মা কাঁদবে না কো আর। শিবেনের হাতে সময় নেই যে এদিক সেদিক তাকাবার। শুধু ছুট, শুধু ছুট, ছোটার তাড়াতাড়ি, চোখে স্বপ্নের শাড়ি।
এবার পুজোয় পরাবে মাকে আনকোরা এক শাড়ি। ঝড়ের বেগে ট্রেন চলে গেল, লোক জড়ো হলো ক্রসিংয়ে। সাদা খই আছে লাল হয়ে পড়ে, শিবিন রইল মিসিংয়ে। কে গো ছেলেটা? চিনেছে কেউ? চিনতে পারে না কেউ। টিকিট যারা তারই ছিল, মরকট বলেছিল, ঠোঁটলটায় সেও। রক্ত মাখা গুড়ানো মাথা রেল লাইনের খাজে, ওর পরিচয় গুম হয়ে যায় নতুন শাড়ির ভাঁজে। 50 লাখি মণ্ডপ গড়ি হিড়েতে সাজাই মাকে, ঠিক পিছনের বস্তিটাতেই শিবিনের মারা থাকে। ভাষা নেই কিছু বলার। এইরকম শিবেন যাতে আমাদের সমাজ থেকে তাড়াতাড়ি উঠে আসতে পারে আমাদের কোলে, সেটাই আমাদের দেখতে হবে। দেবতনুর প্রথম কবিতাটাই একদম গোটা স্টুডিওটাকে কেন ভার আক্রান্ত করে দিয়েছে। এবার চাইবো নিশ্চয়ই কোনো মজার কবিতায় শুরু হবে, আর এর সঙ্গে সঙ্গেই চলবে শিবেনকে আদর করে কাছে টেনে নেওয়ার পালা, তাই তো? একদমই তাই। পরের কবিতা কি আছে? পরের কবিতা চিন্ময়ী, লিখেছেন রমা চোংদার। আমাদের প্রত্যেকের মধ্যে আলোর বীজ ঘুমিয়ে থাকে, সাধনার দ্বারা তাকে জাগাতে হয়। কিন্তু কঠোর সাধনার কাজ খুব সহজ সাধ্য নয়। একজন সাধুর এক মনে আত্মখনন করা যতটা সহজ, একজন সংসারী মানুষের আত্মমগ্ন হওয়া ঠিক ততটাই কঠিন। কিন্তু যার ইচ্ছে শক্তি প্রবল, সে হাজার ব্যস্ততার মধ্যেও নিজের অন্তরের আলোর বীজকে একটু একটু করে লালন করে। সময়ের সাথে সাথে সেই আলোর অঙ্কুরের চোখ ফোটে। তখন সেই আলো দেব শিশুর মতো ভিতরে ভিতরে খেলা করে আত্মাকে আনন্দ দেয়। হৃদয় উৎসারিত আলোর খেলায় যখন মানুষ মেতে ওঠে, তখন সে ঋষির পর্যায়ে পৌঁছে যায় এবং আত্মমগ্নতার মধ্য দিয়ে নিজের মনের অজান্তে সে কখন নিজেই স্বয়ং ব্রহ্ম হয়ে ওঠে। বিষ্ণুপুরের মাটিতে লালিত আজ এক আন্তর্জাতিক খ্যাতনামা চিত্রশিল্পীর সাথে পরিচয় করাবো, যার নাম আমি রেখেছি চিন্ময়ী। যে চিন্ময়ী কখনো পেয়ারা গাছে ওঠে, পাতার ফাঁকে মুখ লুকিয়ে রোদ্দুরের আলো ছায়ার সাথে খেলা করে, কখনো কাজলা দিঘির পাড়ে বসে পদ্ম পাতায় ফড়িংয়ের ওড়াউড়ি দেখে, বিহল হয় কখনো নীল আকাশে রামধনুর রং মনের ক্যানভাসে আঁকে, কখনো এলো চুলে কপাল কুণ্ডলার মতো বনে জঙ্গলে আপন মনে ঘুরে বেড়ায়। একদিন ওড়িশা থেকে আসা এক রাজপুত্র চিন্ময়ীর হৃদয় জয় করে নেয়। বনের পাখিরা, গাছের ছায়া, বনফুল, নীল আকাশ সকলে চিন্ময়ীর কানে ফিসফিস করে বলে, বন্ধু মন খারাপ করো না, আমরা তোমার সাথেই যাব। শ্বশুরমশাই, স্বামী এবং ধীরে ধীরে 2 সন্তানের জন্ম চিন্ময়ীর ভরা সংসার। বড় ছেলের স্কুলের প্রিয় টিফিন, বিজ্ঞানী স্বামীর ঘড়ির কাঁটা ধরে অফিসের রান্না, বৃদ্ধ শ্বশুরমশাইয়ের পাঞ্জাবি কেচে স্ত্রী করে সুন্দর করে ভাঁজ করে রাখা। চিন্ময়ী সংসারের সমস্ত দায় দায়িত্ব একা হাতে হাসি মুখে সামলায়। তারপরেও শ্বশুর বাড়িতে ফাঁকা জায়গা দেখে ফুল ফলের বাগান করে, নিজের হাতে পরিচর্যা করে। ভোরের নরম আলোয় চিন্ময়ী আলতা পায়ে নূপুর পড়ে। যখন বাগানে কচি কচি দুর্বাঘাসের মধ্য দিয়ে হেঁটে যায়, তখন মেঘলা চুলে 2-1টি শিউলি টুপ টুপ ঝরে পড়ে। চিন্ময়ীর হৃদয় তখন স্বর্গীয় সুখে বিভোর হয়ে যায়, যোগিয়ায় আলাপ ধরে। সংসার সাগরে সাঁতার কাটতে কাটতে দিন চলে যায়, তবুও
বাগানে নিজের হাতে লাগানো কলা গাছের মোচা কেটে এনে ছাড়িয়ে মোচা ঘন্ট রান্না করে। পরিবারের সকলকে খাইয়ে তাদের তৃপ্তির মুখ দেখে চিন্ময়ীর চোখ খুশিতে জল জল করে ওঠে। চিন্ময়ীর আলো ছায়া পরিবারের সকলের কাছে শান্তির আনন্দ আশ্রম। এরই মধ্যে ঝড় বৃষ্টি বাস্তবের দাবদাহে সময়ের কামড়ে চিন্ময়ীর শরীরে তিনবার কাটা ছেঁড়া চলে। তবু মনের চালিকা শক্তি দ্বারা জীবনের সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে, নিজের আরাধনায় নিবিড়ভাবে মনোনিবেশ করে। কারো মা, কারো বৌমা, কারো স্ত্রী তার বাইরে বেরিয়ে দিনান্তে চিন্ময়ী নিজের সত্তার মুখোমুখি হয়। বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে চিন্ময়ী একলা ক্যানভাসের সামনে সাধনায় যখন মগ্ন, তখন হঠাৎ রাতের নিস্তব্ধতাকে খান খান করে চিন্ময়ীর ঘুমন্ত শিশু মাঝে মধ্যে উমা উমা বলে ডেকে ওঠে। চিন্ময়ীর ধ্যান ভেঙে যায়, ফিরে তাকায়, রং তুলি ক্যানভাস ফেলে তাড়াতাড়ি আত্মজোকে কোলে তুলে নিয়ে বুকের স্নেহধারা পান করিয়ে ঘুম পাড়ায়। তারপর মাতৃসত্তা থেকে বেরিয়ে এসে আবার শিল্পসত্তার মধ্যে চিন্ময়ীর অবগাহন। দিনরাত্রির অক্লান্ত পরিশ্রমকে উপেক্ষা করে এভাবেই সাধনার সোপান ছুঁয়ে ছুঁয়ে চিন্ময়ী সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠে। পাহাড়, নদী, সমুদ্র, গাছপালা, প্রজাপতি, চাঁদ, তারা, ফুল, পাখি প্রভৃতি পৃথিবীর সমস্ত রূপ রস, গন্ধ, বর্ণের সাথে তখন একাত্ম হয়ে ওঠে। দিব্য দৃষ্টির বিচ্ছুরিত আলোয় চিন্ময়ীর অন্তরাত্মা তখন পরমাত্মাকে নিবিড়ভাবে অনুভব করে সচিদানন্দে ভেসে যায়। ভালোবাসার সিঞ্চনে সৃষ্টিতে প্রাণ সঞ্চার করে। চিন্ময়ীর হুঁশ ফেরে, আকাশের মিটিমিটি তারারা একে একে হারিয়ে যায়। ভোরবেলায় টানটান হয়ে যাওয়া শরীরটাকে চিন্ময়ী বিছানায় এলিয়ে দেয়। খোলা জানলা বেয়ে রাঙা সূর্যের আলো চিন্ময়ীর চোখে মুখে ছড়িয়ে পড়তেই মুঠো ফোনটা বেজে ওঠে। সুপ্রভাত ম্যাডাম, আপনি ওড়িশা পেইন্টিং ওমেন অ্যাচিভার পুরস্কারে সম্মানিত। আন্তরিক অভিনন্দন জানাই। আনন্দে চিন্ময়ীর চোখের পাতায় শরতের শিশির বিন্দু ঝরে পড়ে। আমরা সবাই চাই চিন্ময়ী হয়ে উঠতে, নিজেদের ভালোবাসাটাকে কোথাও আদর যত্নে বাঁচিয়ে রাখতে। কখনো বা রাত্রে, কখনো বা দিনে যখন সবাই একটু বিশ্রাম নেয়, তখন নিজেদের ভালো লাগাগুলোকে নিয়ে বসি। তো কবে থেকে এই কবিতা শেখা, কবে থেকে এই প্রফেশনে আসা? এটা ছোটবেলা থেকেই। আচ্ছা। যখন মানে আমি কিছু বুঝতামই না হয়তো কবিতা সম্বন্ধে, তো ওই মায়ের কাছ থেকে শুনে 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 ঠিক একটু একটু করে আয়ত্ত করা আমার। তো প্রথম শিক্ষক বলতে গেলে মা, এবং তারপর থেকে ধারাবাহিকভাবে করতে 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 করতেই এখানে আছি। হ্যাঁ, একদম তাই। তো নবমীর মহা আড্ডায় তুমি আমাদের সঙ্গে রয়েছো। নবমীতে বাড়িতে গিয়ে কি প্ল্যানিং আছে? বাড়িতে গিয়ে অ্যাকচুয়ালি পুজোতে এবার বেরোবো কিনা সেটা ঠিক নেই। তো প্রত্যেকবারের মতো এবারে অতটা তো ঘোরা হবে না, তবু কাছে পিঠে কোথাও পুজো মণ্ডপে মায়ের মূর্তি দর্শন করব আমরা, এটাই প্ল্যান, আর তাছাড়া কিছু নেই। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ন্যাচারালি যেমন পুজোতে খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়াটা বাঙালিদের ঠিকই আছে। হ্যাঁ, ওটা ঠিকই আছে। মানে করোনা আবহতাতে কি হয়েছে, খাওয়া দাওয়াটাই ঘাটতি নেই, খাওয়া দাওয়াটা আরো জম্পেশ করে। হ্যাঁ, প্রায়শই ফেসবুকে দেখতে পাই যে আজকে এই রান্না করেছি, আজকে এই রান্না করেছি, সবাই স্ট্যাটাস দিচ্ছে। তো কোথায় করোনা? এরকম একটা তাহলে বরং খাওয়ার আমরা একটা লিস্ট বানাই যে নবমীতে আমরা বেরিয়ে কি কি খাবো, আর তার মাঝে একটা কবিতা শুনে নিই। একদম। এবার কি শোনাচ্ছ? এবারের কবিতা প্রিয়দর্শিনী, লিখেছেন মৃন্ময়ী চৌধুরী। আমি কখনো তোকে আমার জীবনের বিনোদনকারিণী হিসেবে গ্রহণ করব না, বরং সবসময় তোকে আমার বেঁচে থাকার রসদ ভাবব।
ভালোবাসার প্রথম স্টপেজে আমাদের দেখা হবে না ঠিকই, তবে লাস্ট স্টপেজে যখন নামবো তখন তোর হাতে বদ্ধ থাকবে আমার হাত। আর 5টা সম্পর্কের চেয়ে আমাদের কাহিনীতে অনেক বেশি ভিন্নতা থাকবে। আমার সাথে তোর প্রথম দেখা কোনো ঝাঁ চকচকে বিয়ে বাড়ি বা পুজো মণ্ডপে নয়, দেখা হবে অফিস ফেরত কোনো বৃষ্টি ভেজা দিনে, কারণ আমি তোর সবচেয়ে বিধ্বস্ত রূপটার প্রেমে পড়তে চাই। ডেটিং ব্যাপারটাকে আমাদের মাঝে তেমনভাবে ঢোকাবো না কখনোই। এসবের থেকে অনেক বেশি প্রায়োরিটি পাবে আমাদের একসাথে দেখা ভবিষ্যতের স্বপ্ন। তবে খাবার সময় কখনো বিষম খেলে আমার বন্ধুরা যেন তোর নাম ধরে আমার সাথে ঠাট্টা করে। সবার মাঝে বিব্রত হলেও আমি চাই আমাদের প্রেমটা এমনই হোক। একে অপরের জন্মদিনে কোনো দামি রেস্তোরাঁয় আমাদের নামে টেবিল বুক হবে না, তার চেয়ে বরং আমাদের মাঝে বিজনেসি কায়দায় ডিল হবে। এই শোন, তোর জন্মদিন বৃদ্ধাশ্রমে আর আমার জন্মদিন কোনো এক অনাথ আশ্রমে পালন হবে। বিয়ের পর আমার সকালের ঘুমটা যেন তোর পায়ের নূপুরের শব্দে বা চায়ের ডাকে না ভাঙে। ঘুমটা ভাঙুক কেবল তোর নরম স্পর্শে। তোকে মায়ের মতো ভালো হওয়ার দায়িত্ব নিতে হবে না মাথায়। তুই কেবল সারা জীবন পাশে থাকার কথাটা রাখিস। কখনো যদি অ্যানিভার্সারিটা ভুলে যাই, রাগ করিস, তবে সে রাগের সীমারেখা যেন আমাকে ক্ষমা করার ঊর্ধ্বে না যায়। আমার বেঠিকগুলোকে তোর কাজলের আড়ালে রাখিস চিরকাল। আমি শুনেছি ঝগড়া নাকি কোনো সম্পর্কের পজিটিভ অনুঘটক। কখনো যদি বেশি ঝগড়া হলে সেই রাতটা তুই ওপাশ ফিরেই না হয় শুয়ে থাকিস। তিক্ততার চরমতম পর্যায়ে পৌঁছে গেলেও ছাড়াছাড়ি ঠিক আগ মুহূর্তে আমরা একে অপরকে আর একটা সুযোগ দেব নিজেদেরকে শুধরে নেওয়ার। মোদ্দা কথা হলো বিচ্ছেদটা আমাদের মাঝে কোনো কালেই আসবে না। আমাদের পরিচয় কখনো পরস্পরের অতীত হবে না, চিরকাল প্রথম দেখার দিনটার মতো নতুন থাকবে। নির্দিষ্ট করে তোর কোনো গোপন অঙ্গের তিল বা কোমরের ভাঁজের প্রতি আমার আসক্তি থাকবে না, কারণ আমার গোটা তুইটা জুড়েই কৌতূহল। রোজ তোকে ঘেরা এক একটা রহস্যের অধ্যায় উদ্ঘাটন করার নেশাটা আমার কাছে অভ্যেস হয়ে দাঁড়াবে। জানিস, আমি বা তুই শব্দগুলো ভীষণ একা, বড্ড সহজেই ধসে পড়ে। আর আমরা শব্দে একটা জোর থাকে, অসম্ভব একটা জেদও থাকে। আমরা শব্দটাতে চুম্বকের মতো শক্তি থাকে বোধহয়, যেটা দুটো মানুষকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রাখে। যাই হোক, আমাদের পথ চলা যেন শেষ না হয় তাড়াতাড়ি। আরে, রাতে শোবার সময় লাইট অফ করা নিয়ে রোজ আমাদের ওই ঝগড়ার গল্পটা নাতি নাতনিদের শোনানো যে এখনো বাকি আছে। তুই আমার এমন এক এবং অদ্বিতীয় হবি প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনী কি শুনছে এই কবিতাটা? আমি জানি না যে দেবতনুর প্রিয়দর্শিনী কবিতাটা শুনছে কিনা। আশা করি নিশ্চয়ই শুনছে। আর অন স্ক্রিন না হোক অফ স্ক্রিন হয়তো জানিয়ে দেবে যে প্রিয়দর্শিনীর কবিতাটা কেমন লেগেছে, তাই তো? এরকম কেউ আছে দেবতনু? না, আপাতত ওরকম এখনো কিছু নেই। যাই হোক, না অতটা না হোক কিছুটা তো আছে। না অ্যাকচুয়ালি প্রেমটা ঠিক নয়, ভালোবাসা হয়তো থাকতেই পারে। ভালোবাসা, প্রেম, ভালোবাসা প্রেমটা অনেকটাই আলাদা। ভালো লাগাটা মনে হয় না না, ভালো লাগাটা তো আরো আরো অনেকটা আরো দূরে। মানে ভালো লাগা, প্রেম, ভালোবাসা, ভালোবাসা সবার উপরে। আচ্ছা, তাহলে এখন এখন কোন পর্যায়ে আছে? এখন কি বলবো, মানে ওই ভালোবাসা পর্যন্ত। মানে অন স্ক্রিন বলতে দেবতনু একটু দ্বিধা বা না, সেরকম ঠিক না।
ঠিক আছে, আমরা আর বেশি দূরে যাচ্ছি না, বেশি গভীরে যাচ্ছি না। দেবতনুর মুখটা একটু বেশ লাল লাল হয়ে গেছে, লাল জামার সঙ্গে একটা যেন অন্যরকম আভা। যাক প্রিয়দর্শিনী, তুমি যদি দেখে থাকো এই অনুষ্ঠানটা, তাহলে দেবতনুকে প্লিজ জানিয়ে দিও যে কেমন লেগেছে এই কবিতাটা। সময় হয়ে যাচ্ছে, নবমীর আড্ডা চলছে, গুঞ্জন এন্টারটেনমেন্টস নিবেদিত নবমীর আড্ডা। আর দেবতনুর কবিতার সঙ্গে যারা একটা সুন্দর মাহল তৈরি করে দিল, তাদের সঙ্গে পরিচয় পর্বটা বলেছিলাম পরে করাবো, তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। আমাদের সিনথেসাইজারে রয়েছে সৌগত দা, আর গিটারে রয়েছে রনি, খুবই শান্ত, মাঝে মাঝে দু একবার কথা বলে, বাকি সময়টা মন দিয়ে গিটারই বাজিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা আবার দেবতনুর কবিতায় ফিরে আসবো। দেবতনু, এবার কি শোনাচ্ছ? ইচ্ছে করি লিখেছেন বাংলাদেশের একজন বিশিষ্ট লেখক সুজন বিশ্বাস। ইচ্ছে করি। ইচ্ছে কুড়ি, আচ্ছা। ইচ্ছে কুড়িতে দেখা যাক এবার কার কি ইচ্ছে আছে, শোনা যায়, কার কি ইচ্ছে আছে, ইচ্ছেটা শেষ পর্যন্ত ফুলফিল হলো কি না। একদম। চলো। আবির রাঙা আকাশ, সূর্যাস্তের লাল সূর্য, সবই তোর বড্ড প্রিয় ছিল রে। একসাথে কত বিকেল কাটিয়েছি, অথচ দেখ আজ দুজন দু মেরুতে। দুজন আলাদা হলে কি ভালোবাসা মরে যায়? আকাশটা তো পাল্টে যাচ্ছে না, সূর্যটা তো লাল থেকে বেগুনি হয়ে যাচ্ছে না, একই রয়ে যাচ্ছে, তাই না? শুধু আমরাই একরকম একসাথে থাকতে পারলাম না, দূরে সরে গেলাম। তবু তো থেমে নেই, বদলে গেছি এই যা। নতুন কারোর সাথে ঘুরছি, এক পাতে খাচ্ছি, হাসি মুখে সেলফি তুলছি, লাঞ্চ বক্স গুছিয়ে দিচ্ছি, বাজার থেকে কি আনতে হবে তার লিস্ট করছি, সংসার করছি অতীতকে পাশ কাটিয়ে। বাহ, বড় সুখেই আছিস নতুনের সাথে। থেমে থাকার কোনো মানে হয় না। হলদে ছেঁচা রঙের পরন্ত বিকেলে দিয়াবাড়ি ঘুরে আয়, দেখবি কত ছেলে নতুনকে নিয়ে পাশাপাশি হাত ধরে হাঁটছে। রবীন্দ্র সরোবরে কত মেয়ে নতুনের সাথে ফুসকা খাচ্ছে, হাতে চুড়ি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। এমন না যে এই ছেলেরা মেয়েরা তাদের প্রাক্তনকে ভুলে গেছে, পুরাতনকে না ভুলে গিয়েও নতুনকে গ্রহণ করা যায়, করতে হয়। জীবনের বাঁক বদলটা মেনে নেওয়া শেখ, দেখবি তুইও নতুন একটা জীবন খুঁজে পেয়েছিস। নমস্কার। ওর কথা শুনতে শুনতে আমি একটু আবেগে আর কি আটকে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গেই রবীন্দ্র সরোবরের দৃশ্যটা চোখে ভাসছিল, যে সত্যিই হয়তো যে এইরকম দৃশ্যগুলোই দেখা যায়, কিন্তু কখনো ফিল করিনি। এর কবিতাটা শুনতে শুনতে আজকে আমার খুব মনে সবাই হচ্ছিল। আছে অ্যাকচুয়ালি, এই কথাগুলো খুব কমন, আমরা সবাই চোখের সামনে দেখি, কিন্তু লিপিবদ্ধ করার কাজটা তো আমরা পারি না সহ সকলেই। তো এটাই হয়ে যায়, আর সেটা কথার মাধ্যমে ফুটিয়ে তুলতে হয় আমাদেরকে। তো যাই হোক, এটাই তো একজন বাচিক শিল্পীর কাজ, যে একটা এটা ক্যানভাসে কেউ আঁকে, হ্যাঁ, সে আঁকার মধ্যে দিয়ে তার মনের ভাবটা সে ফুটিয়ে তোলে। একদম। সিনেমায় যেটা হয় সেটা লাইট, ক্যামেরা, অ্যাকশন, রোলিং করছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু এটা আমাদের শুধুমাত্র গলা দিয়ে ফুটিয়ে তুলছে হচ্ছে ছবিটা। একদম, এটা সব থেকে আমার, যাই হোক, সবারই মনে হবে বাচিক শিল্পীদের সকলকে শ্রদ্ধা এবং আমার প্রণাম। তারা প্রত্যেকেই এটা তৈরি করেন আর কি, চোখের সামনে ক্যানভাসটা তৈরি করে দিতে পারেন। সেটাই। তো তুমি ফুচকা খাওয়ার কথা বলছিলে, তো এবার পুজোয় কার সঙ্গে কোথায় দাঁড়িয়ে আমি ফুচকা ততটা ভালো খাই না, আর কার সাথে দাঁড়িয়ে বলতে তুমি কোথাও যেন একটু আমাকে এড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, এড়িয়ে যাওয়ার বিষয়টা হচ্ছে, যেহেতু অন স্ক্রিন সকলে দেখছে, তো এটা অন স্ক্রিন তো কি হয়েছে, প্রেম তো এটা একটু গোপনে থাক না, একটা হতে পারে, মন একটা, কিন্তু প্রেম অনেক। তার কারণ হচ্ছে ওই বলে না যে ভালোবাসা যেখানে যত গভীর তার প্রকাশ তত কম। আচ্ছা, তা সেটাই গোপনটাই থাকা ভালো, মানে ওই যাই হোক, সেই গানটা আমি এখন আর গাইতে চাইছি না। ওই একটা গান আছে, ওই গোপন কথাটি রবে না গোপনে উঠিল ফুটিয়া। কিন্তু আজকে আমি কথাটা গোপন রাখছি, পরে একদিনকে সকলের সামনেই আমি না হয় বলবো, আবার আসবো, আবার বলা হবে, কারণ আমি মহলার আড্ডাতে এখানেই আমি আমার অনুষ্ঠান ছিল। তো যাই হোক,
তো তাহলে আরো একদিন গুঞ্জন অন্য কোনো একদিন এন্টারটেইনমেন্ট বলা যাবে। আরো একবার পাশে পাচ্ছে, তাই তো দেবতনু? একদম একদম একদম। দেবতনু কথা দিয়েছে সেদিন এসে ওর প্রিয়দর্শিনীর কথা বলবে, এবং সেই প্রিয়দর্শিনীর সঙ্গে কবে কোথায় ফুচকা খেয়েছে সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবে। যদিও আমি না থাকি, তবু আপনারা কিন্তু শুনে নেবেন কোথায় আছে, কি চলছে এখন প্রিয়দর্শিনীর সঙ্গে। যাক, প্রিয়দর্শিনীর কথা আমরা পরে ফিরে আসব। তো নবমীর আড্ডায় বাইরে বেরিয়ে এগ রোল, চাউমিন, এই খাবারগুলো কি হবে না? অ্যাকচুয়ালি ফুচকা তো বাড়ি থেকে এতটাই খাই নবমীর দুপুরে, বাঙালিদের তো ওই মানে পাতে মাছ মাংস এরকম একটা বিষয়, তো ওই টুকটাক আইসক্রিমটা খুব কম খাই। আরে আইসক্রিম খাওয়ার জন্য আমার পাশে কাউকে লাগবে, কফি খেতে সেটাও গেলেও একটা পাশে ঠিক কাউকে কথা। লাগবে, তুমি আবার এড়িয়ে যাচ্ছ, একদম। বাইপাস করে যাচ্ছে, ফলে আমি আর সেই জায়গাটাতেই আসতে পারছি না যে আইসক্রিম, কফি, ফুচকা সবই আছে, কিন্তু সে নেই, মানে আছে তবুও নেই। ঠিক আছে, সে আমাদের বাইরেই থাকুক, তাকে নিয়ে আমরা পরে বরং কথা বলবো দেবতনুর সঙ্গে। আমরা পরের কবিতা শুনবো, কি শোনাচ্ছ? পরের কবিতা ৭২-এর নামতা, লিখেছেন দুর্গা বেরা। আজ এই ৭২ বছর বয়সে স্মৃতি নিংড়ালে কত কিছুই মনে পড়ে। জানিস খোকা, যে চোখে মাছের কাঁটা বেছে খাইয়েছি, যে চোখে তোকে অক্ষর চিনিয়েছি, সে চোখে আজ তোকে চিনতেই পারি না খোকা। মনে হয় ছানি পড়েছে মনে। সেদিন সিঁড়ির গা ঘেঁষে দাঁড়িয়েছিলাম, আর দুটো সিঁড়ি পেরোলেই তোর দরজা। তুই তো হনহনিয়ে ঘরে ঢুকে গেলি, যেতে যেতে বললি বাবা এসো। পরের সিঁড়িতে পা দিয়ে থমকে দাঁড়ালাম ভিতরের তুমুল চিৎকারে। বৃদ্ধাশ্রম থেকে বাড়িতে এনেছো? চিল চিৎকার আর বাসন ছোড়ার শব্দে রেলগেট পড়লে যেমন ট্রাফিক জ্যাম হয়, মনে হলো ওই জ্যামে আমি আটকে গেছি। ভিতরে তুই আর বাইরে আমি। ভাবলাম অধীর অপেক্ষায় ভেঙে যেতে পারে জ্যাম। এক বুক আশা নিয়ে ধারালো অপেক্ষা ভোতা হয়ে যেতে লাগলো ক্রমশ। ইচ্ছে হলো দরজায় একটিবার টোকা মারি। ভয়ে ভয়ে এগিয়ে গিয়েই সশব্দে সত্যিই দরজা বন্ধ হলো। একটা গৃহের দ্বার যে এমন হই হই করে বন্ধ হয়ে যাবে আমি ভাবিনি কখনো খোকা। শুকনো মন পাতায় রং মাখিয়ে ছবি এঁকেছিলাম, দাদু ভাই দৌড়ে আসছে, বৌমা প্রণাম, তুই ধরে ধরে নিয়ে গিয়ে সোফাতে বসিয়ে ফোটা ফোটা অশ্রুতে আমার আঁকা ছবি ঝাপসা হয়ে বিলীন হলো বিস্ময়ে। শান্তি রাখতে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবই তো দিয়েছি খোকা। তখন তো বলেছিলি শান্তি থাকবে, তুমি ভালো থাকবে, আর অশান্তি হবে না। তারপর পৈতৃক বাড়িটাকে রিমডেলিং করাবি, তাই কদিনের জন্য বৃদ্ধাশ্রমে থাকতে বলে আর আনতে যাসনি। তখন কি জানতাম তোকে না দেখতে পেয়ে আমার চোখে জল আসবে? দুমুঠো শাক অন্নই যদি পেতাম যত্ন সমেত। আমি জানি তোরা অনেক বেশি বিনোদন চাস, তাই বলে মরার আগেই তাড়িয়ে দিবি? স্বর্গ থেকে ডাক না এলে যায় কি করে বল? বৃদ্ধাশ্রম কি সন্তান প্রতিপালনের দাম হতে পারে? সেদিন কেন যে বিকেল বেলা তোর মা হুশ করে চলে গেলেন আজ বুঝি। গৃহপালিত স্ত্রীর কত প্রয়োজন। ওই দোকানে হিসেব লিখে নিজের অন্ন জোগাই, মাঝে মাঝে ভুল হিসেব করে মালিকের গালাগালিও খাই। আমার কষ্ট হয় না। আমি সীমান্ত পার হতে চাই, ওটা পেরোলে যদি শান্তি পাওয়া যায়। শোন খোকা, তোরা সৎকার করবি তো নাকি? নমস্কার। দেবতনুর কবিতার সঙ্গে সঙ্গে না প্রত্যেকটা বাস্তব জীবনের কাহিনীগুলো যেন খুব তাড়াতাড়ি ফুটে উঠছে। তো আমার একদম আন্তরিক আপনাদের কাছে অনুরোধ থাকবে,
যারা বৃদ্ধাশ্রমে রয়েছেন তাদেরকে এই পুজোর কয়েকটা দিন নিজের কাছে এনে রাখুন না। এবং সব থেকে একটা বড় মজার গল্প আছে, মজার নয়, একটা প্যাথেটিকই গল্প। আমি মজার গল্প বললাম কারণ আমার কাছে খুব ভালো লেগেছিল। মানে এই কবিতাটা শুনে, মানে এটা আমি যার কবিতা তার মুখ থেকেই শোনা আর কি গল্পটা। তো টাঙ্গাইলের, বাংলাদেশের বোধহয় টাঙ্গাইল বলে একটা জায়গা আছে, তো সেখানে এক ভদ্রলোক এই কবিতাটা শোনার পর তার বাবা মার কাছ থেকে দূরে থাকতেন, তিনি বাবা মাকে কাছে নিয়ে চলে এসেছেন। তো এটা একটা বড় পাওয়া লেখিকার Achievement. ক্ষেত্রে, লেখিকার ক্ষেত্রে একটা বড় পাওয়া। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমিও চাইবো, আমারও আন্তরিক অনুরোধ থাকবে, পুজোর কয়েকটা দিন থাকুক না। তারা তো আপনার বাবা মাই হয়, হয়তো বা আপনার প্রিয়জন তাকেও বৃদ্ধাশ্রমে রেখেছেন সময়ের জন্য, হয়তো তাকে সময় দিতে পারেন না। পুজোর কয়েকটা দিন তারা থাক আপনার কাছে, এবং এভাবেই আমাদের কাটুক পুজোটা। কারণ এবছর পুজোয় খানিকটা বাধা নিষেধ রয়েছে, তথাপি বলবো যে যারা বৃদ্ধাশ্রমে রয়েছে তাদেরকে নিয়ে এসে সবাই মিলে একসঙ্গে হইচই করি। আর তো একটা দিন বাকি আছে, আজ নবমী হয়েই গেল, দেখতে দেখতে দশমী, তারপরেই মায়ের বিদায়ের পালা। তো একদম শেষ পর্যায়ের কবিতায় আমরা চলে এসেছি দেবতনু, কি শুনবো? এটা একদম মাটির টানের, মানে একদম গোড়ার মাটির টানে বা মাটির গন্ধ মাখা কবিতা। আচ্ছা, কবিতা মাটির টান, লিখেছেন রমা চোংদার। হেই মাতনা, চল পালাই চল এই শহর থেকে, এখানে কি কারো মন টিকে? আকাশ লাই বাতাস লাই, কোথা বলার মানুষ লাই, বাবুরা সব টাকা লিয়ে গাছপালাকে দূর ভাগাইয়ে, মাথার পরে মাথা চড়াইয়ে তুলসে দালান দর বড়াইয়ে। ইহারা তো কই মানুষ লয় রে, যন্তর হয়ে ঘুরছে মোরে, হাঁটছে সবাই হন হনাইয়ে, পায়ে পায়ে পা মারাইয়ে। চল পালাই চল এইখান থেকে, আপন গায়ে হই মাঠের পথে, না হয় গালের খালে বিলিয়ে, বসি গে সিথায় হাত পা মিলিয়ে, সুখ দুঃখের কথা কইব, গামছা পাইতা ঘাসেই শুইব, রাঙা মাটিতে মন রাঙাইয়ে, মাখি গে চল বাতাস গায়ে, বাবুদের ওই ক্ষেত খাবারে, খাটবো খাবো তুতে আমাতে, মোদের হই খড় চাওয়া চাল, আর মোটা মোটা মাটির দিয়াল, উতেই হবে সুখের জীবন, থাকুক কেনি যত অনটন। এই শহর থেকে দিদার ভালো, না খাওয়া হয়ে মানুষগুলো মুখ্য হলেও রাত বিরেতে ছুটে আসে বিপদে আপদে। হে মাতনা, চল পালাই চল এই শহর থেকে, এখানে কি কারো মন টিকে? নমস্কার। পুজোর কয়েকটা দিন এখানে সবার মন টিকবে, কারণ বছরে মা একবারই আসে, তারপরেই সে আনন্দ ঝুলি ভরা আনন্দ নিয়ে আসে। একদম তো তাই। এখানে মন টিকবে, হয়তো নিজের দেশ, নিজের গ্রাম, নিজের জায়গা, মাটির বা নিজে দেখা যায় কি আমরা অনেকেই কার্যসূত্রে আমরা দেশের বাইরে চলে যাই, তখন মানে দেশের বাইরে থেকে যদি আমাদের ওখানে পরিচিত কাউকে দেখা যায়, তখন মনে হয় নিজের দেশ খুঁজে পেয়েছি, একটা দেশ সেই। খুঁজে পেয়েছি, এরকম একটা ব্যাপার। তো মাটির টান তো প্রত্যেক মানুষের ক্ষেত্রেই থাকবে, নিশ্চয়ই। তো সেটা নিয়েই বাস্তবের উপরে একটা কবিতা লেখা। আর পুজোতে তো সবাই আনন্দ আনন্দেই। করবে, যতই করোনা আবহাওয়া থাকুক, সবাই কম বেশি করে আনন্দ করুক, এবং আশা রাখছি মা সমস্ত কিছুই ঠিক করে দেবেন। নিশ্চয়ই। এবং এবার আর মহিষাসুর নয়, করোনাসুরকে বধ করলে আমরা বেশি খুশি হব। দেবতনুর কবিতায় এই পর্বের নবমীর আড্ডা শেষ হচ্ছে। আরও একবার ফিরে আসছি অন্য আরেকজন শিল্পীকে নিয়ে। সঙ্গে থাকুন গুঞ্জন এন্টারটেনমেন্টসের।